কোরিয়ান রোমান্টিক ড্রামা তো আমরা সবাই দেখি, কিন্তু আজকে দেখাবো এমন একটা ড্রাগ মাফিয়ার চক্কর, মাফিয়াকে বাঁচাতে গিয়ে স্বয়ং রাষ্ট্রপতিও দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এত শক্তিশালী ড্রাগ মাফিয়াকে ধরে দেওয়ার পিছনে ছিল মাত্র দুইজন, একজন পুলিশ যে নিজের চাকরি হারানোর ক্ষোভে, আর অন্যজন তো নিজের ভাইয়ের মতো উকিলের প্রতারণার শিকার হয়ে। এত বড় ড্রাগ মাফিয়া এবং রাষ্ট্রপতির মতো ক্ষমতাধর ব্যক্তিকে সরানো কি এতটাই সোজা ছিল? এই সব কিছু দেখতে পারবে আজকের ভিডিওতে। তো আর দেরি কিসের, চলো সবাই মিলে সাবস্ক্রাইব বাটনে লাথি মারি আর ভিডিওটা শুরু করে দেই। আজকের গল্পের নাম ইয়াদাং। আজকের গল্পটা ভালোভাবে বোঝার জন্য তোমাকে অবশ্যই এই বিষয়টা জানতে হবে। কোরিয়াতে ড্রাগ মাফিয়াদের উৎপাত বেশি বেড়ে যাওয়ার কারণে সরকার নতুন একটি আইন যুক্ত করে। দেশের যে কোনো নাগরিক চাইলেই বড় কোনো ড্রাগ ডিলারকে ধরিয়ে দিতে পারে। সরকারের এই আইনটাকে কিছু লোক ব্যবহার করে টাকা ইনকাম করার ব্যবস্থা করে নিয়েছে, আর এই লোকদেরকে মুখবির বলা হয়ে থাকে। ইনফরমারদের মাধ্যমে যখনই মুখবিরদের কাছে কোনো বড় ড্রাগ সার্কেলের সংবাদ আসে, তখনই তারা সেই ড্রাগ ডিলারকে ধরে তার বিশ্বস্ত কোনো উকিলের কাছে নিয়ে আসে। তারপর সেখানে সেই উকিল ড্রাগ ডিলারকে ভয় দেখিয়ে তার কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। তারপর সেই পাবলিক প্রসিকিউটর এই ড্রাগ ডিলারের জন্য কোর্টে কেস লড়ে, এবং সেখানে এই ড্রাগ ডিলারকে দেখানো হয় তার কাছে সামান্য পরিমাণ ড্রাগ ছিল। এই জন্যই মুখবির এবং লয়ারকে বলা হয় আসল গেম চেঞ্জার। তো বন্ধুরা, চলো এখন গল্পে ফেরা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন বড়সড় চেয়ারম্যানের ছেলেকে মুখবিররা ধরে নিয়ে এসেছে, আর এই মুখবির টিমের প্রধান হচ্ছে কামসো। কামসো আসার সময় অপরাধীর জন্য কয়েক বোতল কুক নিয়ে আসে। আসলে এই অপরাধী কোনো প্রকার ড্রাগ ডিলার না, কিন্তু সে আজকে ইচ্ছা মতো ড্রাগ সেবন করেছে, যে কারণে নিজের হুঁশ তো হারিয়ে ফেলেছে। তবে তার সাথে রয়েছে প্রায় 50 গ্রামের মতো বৈদেশিক ড্রাগ, যেগুলোর মার্কেট মূল্য প্রায় কোটি টাকার সমান। তারপর কামসো অপরাধীকে জিজ্ঞেস করতে শুরু করে, তোমাকে দেখে তো ড্রাগ ডিলার মনে হয় না, কিন্তু তোমার কাছে এত ড্রাগ কোথায় থেকে এসেছে সেইটা বড় কথা না, কিন্তু তোমার শাস্তি মিনিমাম 5 বছর হবেই। তখন অপরাধী রাগান্বিত হয়ে বলতে শুরু করে, তোমরা কি চাও সেটা আমাকে জলদি বলো। তখন কামসো আসল কথা বলে, আমরা চাইলেই তোমাকে শাস্তির হাত থেকে বাঁচিয়ে দিতে পারবো, কিন্তু তার জন্য এই ড্রাগগুলো আমরা হেফাজতে নিব, এবং এগুলো বিক্রি করে যত টাকা হবে সেই টাকার সমপরিমাণ টাকা আমাদেরকে দিতে হবে। এই সবকিছু শোনার পর অপরাধী রাজি হয়ে যায়। তারপর এই অপরাধীকে ছেড়ে দেওয়া হয়। আসলে কামসু তার টিমকে নিয়ে এইভাবেই কাজ করে থাকে। তারপর সিন শিফট হয় শহরের এক ব্যস্ততম রাতের বেলা, যেখানে আমরা দেখতে পাই একটা ছেলে গাড়িতে কিছু ড্রাগ নিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু প্রতিমধ্যেই কামসু তার রাস্তা আটকে দাঁড়ায় এবং তার গাড়িতে ঢুকে পড়ে। তারপর কামসু জোর করে তার ড্রাগগুলো হাতিয়ে নেয়। ছেলেটা অনেক কাকুতি মিনতি করলেও তার ড্রাগগুলো তাকে দেওয়া হয় না। তারপর কামসু ছেলেটাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে সমস্ত সত্য বের করে নেয়। তারপর সিন শিফট হয় দিনের বেলা, যেখানে আমরা দেখতে পাই সেই রাতের ছেলেটা তাদের লিডারকে ড্রাগ ডেলিভার করছিল, কিন্তু ড্রাগ ডেলিভারি করা মাত্রই কামসো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, এমনকি নিজের গাড়ি তাদের গাড়ির উপর উঠিয়ে দেয়। তারপর কামসো ধ্বংসস্তূপের ভিতর থেকে ড্রাগসের প্যাকেটগুলো নিয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ছেলেটাকে কিছুদিন আগে তারা ধরে নিয়ে এসেছিল, সেই ছেলেটার জন্য কোনো প্রকার কেস ফাইলই হয়নি, বরং যাদেরকে আজকে কামসো গাড়ি চাপা দিয়েছে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে কামসুর অ্যাকাউন্টে সেই ছেলেটা অনেকগুলো টাকা পাঠিয়ে দেয়। ঠিক এইভাবে এই ছেলেটা বড় বড় ড্রাগ মাফিয়াদের সঙ্গে কামসুর পরিচয় করিয়ে দেয়। তারপর সুযোগ বুঝে কামসুর ড্রাগ ডিলারদেরকে বাদ দিয়ে যারা ড্রাগ সেবন করে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এই কাজের জন্য কামসুর ড্রাগ ডিলারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে। এই জন্যই কামসুকে বলা হয় ড্রাগ দুনিয়ার মুখবির। কিন্তু কামসুর এত বড় মুখবির হওয়ার জার্নিটা কিন্তু সহজ ছিল না। তারপর গল্পটা শিফট হয় 3 বছর আগে, যেখানে আমরা দেখতে পাই কামসু ছিল সামান্য ট্যাক্সি ড্রাইভার, যে কিনা শহরে উবারে গাড়ি চালাতো। হঠাৎই একদিন তার গাড়িতে একটা মোটা লোক উঠে বসে, যে কিনা প্রচন্ড নেশা করে তার গাড়িতে উঠেছিল। গাড়ি চালানোর সময় সে কামসুকে বিভিন্ন ধরনের মোটিভেশন দিতে শুরু করে, অথচ নিজেই মাতাল হয়ে পড়ে আছে। তারপর কামসু লোকটাকে তার লোকেশনে নিয়ে যায়, কিন্তু তখন লোকটা তাকে অনেকগুলো টাকা দিয়ে বলে, তুমি এখানে আধা ঘন্টা ওয়েট করো, আমি
আমি এখনই গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে আসছি। যাওয়ার আগে কামসুকে এক বোতল ড্রিঙ্কস নিতে বলে। কামসু বেচারা অনেকদিন পরে ড্রিঙ্কস পেয়ে আর না করতে পারলো না, কারণ ফ্রিতে মদ পেলে কেউ ছাড়ে না। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় কামসু নিজেকে ঠিক করে রাখতে পারছে না, সে নিজের শরীরে ব্যালেন্স হারিয়ে ফেলছিল। ঠিক তখনই গাড়ির দরজা খুলে পুলিশ তাকে ধরে ফেলে, আর তাকে ধরা হয় ড্রাগস ডেলিভার করার কারণে। কিন্তু বেচারা তো কিছু জানে না, আসলে ওই মোটা লোকটার ব্যাগে অসংখ্য পরিমাণ ড্রাগস ছিল। মুদ্রা কথা, এখানে কামসুকে মুরগি বানানো হয়েছে। তারপর কামসুকে 3 বছরের জন্য জেলে পাঠানো হয়। বেচারা কামসু জেলে যাওয়া মাত্রই পুরনো কয়েদিরা তাকে মারধর করতে শুরু করে। যেমন আপনি প্রথম ইউনিভার্সিটিতে গেলেন, তখন সিনিয়ররা যেমন র‍্যাগ দেয়, ঠিক সেইভাবেই সিনিয়র কয়েদিরা ইচ্ছা মতো মারধর করলো। বেচারা মারধরের ছুটে এক পর্যায়ে পাদ মেরে বসে, সেই কারণে তাকে আরো বেশি মারা হয়। কামসু জেলের মায়ের খেয়ে বুঝতে পারে প্রতি বছর প্রায় 23,000-এর মতো অপরাধীকে এখানে শিফট করা হয়, আর তাদের মধ্যে কিছু বড় বড় ড্রাগস ডিলার তো জেলে বসে নিজেদের কাজ পরিচালনা করে। এই বিষয়টা কামসু প্রথম দিনই বুঝতে পারে। অন্যদিকে দেখানো হয় গল্পের এক মুখোশধারী ভিলেনকে, প্রসিকিউটর কুক, যে কিনা সবে মাত্র প্রসিকিউটর হিসেবে জয়েনিং করেছে, কিন্তু তার অতীতটা শুধু বদলির মাধ্যমে গিয়েছে। এই পর্যন্ত তাকে 39টা জেলায় বদলি করা হয়েছে। আসলে পুরো কোরিয়াতে প্রসিকিউটর লয়ার মাত্র 5% রয়েছে, আর বাকি 95% প্রতি বছর পাল্টে যায়। এই জন্য কুক যদি তেমন কোনো অপরাধীকে না ধরতে পারে, তাহলে তাকেও প্রতি বছরের মতো রিজাইন করতে হবে। তাই বেচারা দিনরাত পরিশ্রম করেই যাচ্ছে। হঠাৎই একদিন দেখা যায় কুকের কাছে কামসুর ফাইলটা চলে আসে। কামসুকে কুক জিজ্ঞেস করে, হয়তো লোকটা তোমাকে কিছু খেতে দিয়েছিল আর তুমি সেটা খেয়ে ফেলেছো, তারপর তুমি স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলো এবং পুলিশ তোমাকে ধরে নেয় সেই লোকটার বদলে। তখন কামসু বলতে শুরু করে, আপনি তো সবই জানেন, তাহলে প্লিজ আমাকে এই জেল থেকে মুক্তি দিন। তখন কুক বলতে শুরু করে, তোমাকে দেখে তো গঞ্জিকা সেবনকারী মনে হচ্ছে না, তুমি যদি আমাকে একটু হেল্প করতে পারো তাহলে তোমাকে আমি কোনো ফি ছাড়াই 3 মাসের ভিতর তোমাকে মুক্ত করে দিব। আপনারা কি ভাবছেন কোন নিজের স্বার্থ ছাড়াই কামসুর জন্য আদালতে লড়বে? আসলে কামসুর মধ্যে মুখস্থ বিদ্যা ছিল চরম লেভেলের। সে কোনো একটা জিনিস দেখা মাত্রই সেটাকে মুখস্থ করে ফেলতো। তখন কো কামসুকে জিজ্ঞেস করে, তোমার ছেলে দেখা সিনিয়র কয়েদি কো হিউনসেককে তুমি কেমন চিনো? তখন প্রথমে কামসু ঘাবড়ে যায় এবং প্রসিকিউটর কুককে বলে, আমি তাকে চিনি না। তখন প্রসিকিউটর কুক বলে, যদি তুমি কো হিউনসেকের সাথে কে কে কাজ করে সেগুলো আমাকে বলতে পারো, তাহলে আমি তোমার শাস্তি আরো কমিয়ে দিব। তারপর দেখা যায় প্রতিনিয়ত কো হিউনসেকের পোলাপানের হাতে কামসু রাম দুলাই খায়, যে কারণে আস্তে আস্তে কামসুকে নিজেদের টিমে নিয়ে নেয়। এমনই একদিন সে প্রসিকিউটর কুকের কাছ থেকে সামান্য পরিমাণ ড্রাগস নিয়ে যায় এবং তার শত্রু দলের সঙ্গে ফাইটিং এ লেগে যায়। সেই ফাইটিং এর মুহূর্তে সবার চোখকে ফাঁকি দিয়ে তার পকেটে কিছু পরিমাণ ড্রাগস ঢুকিয়ে দেয়। যখন পুলিশ তাদের উপর হামলা চালায়, তখন পকেট থেকে তার সেই ড্রাগস গুলো পড়ে যায়, যেটা দেখার পর পুলিশ তাকে আরো চিপাই নিয়ে যায়। বুঝতেই তো পারছো তারপর তার সাথে কি হয়েছে। অন্যদিকে দেখা যায় কামসু কো হিউনসেকের সাথে ভালোই মিল দিয়েছে এবং তাদের সমস্ত কথাবার্তা শোনার পর যদি কোনো ইনফরমেশন পায়, যেমন ধরো আজকে কোথায় ড্রাগস পাঠানো হচ্ছে বা কোথায় দিয়ে ড্রাগস আসছে, এইগুলো প্রসিকিউটর কুককে গিয়ে বলে দিত। এইভাবে প্রসিকিউটর কুককে প্রতিদিন কামসু অল্প অল্প ইনফরমেশন দিয়ে আসতো। এই ইনফরমেশন গুলোকে ঠিক মতো কাজে লাগিয়ে সুন্দর একটি কেস রেডি করে এবং উপর মহলে জানিয়ে দেয়। প্রসিকিউটর কুকের এই ধরনের দক্ষতা দেখে তাকে সঙ্গে সঙ্গে প্রমোশন দেওয়া হয়। অন্যদিকে কো হিউনসেককে ধরে পুলিশ নিয়ে যায় এবং তাকে জীবনযাপন কারাদণ্ড দেওয়া হয়, আর এইদিকে কামসুকে সম্মানের সহিত ছেড়ে দেওয়া হয়। এইটাই ছিল কামসুর বেড়ে ওঠার গল্প। এখন যাব আমরা গল্পের ভিতরে। জেল থেকে ছাড়া পাওয়ার পর দেখা যায় কামসুকে প্রসিকিউটর কুক ভালো ভালো খাবার খাওয়াচ্ছে, এমনকি কামসুর বাড়িতে খাবার পাঠিয়ে দিয়েছে। প্রসিকিউটর কুকের এই রকম সহানুভূতি দেখে কামসু তাকে আপন করতে শুরু করে। তখন প্রসিকিউটর কুক কামসুকে জিজ্ঞেস করে, আমি তো সেন্ট্রাল লয়ারের জন্য অ্যাপ্লাই করব, তুমি কোথায় যাবে? তখন কামসু বলে, আমি আর কি করব, দেখি কোনো একটা কিছু করে ফেলবো। তখন প্রসিকিউটর কুক কামসুকে বলে, তুমি চাইলে একটা ভালো মুখবির হতে পারো, কারণ তোমার মধ্যে সেই ট্যালেন্টটা রয়েছে, আর তুমি যদি মুখবির হয়ে যাও তাহলে তোমার এই ভাইয়েরও সামান্য উপকার হবে। কামসু নিজের ভাই মনে করতে শুরু করে। তারপর সিন ঠিক হয় এক মুষলধারে বৃষ্টির রাতে, যেখানে আমরা দেখতে পাই উসানসে নামক একজন পুলিশ অফিসার গাড়ির ভিতর থেকে সুজিন নামক একটা মেয়েকে গ্রেফতার করে। মেয়েটি
মেয়েটা পুলিশ অফিসারকে বলছিল, আমাকে বলা হয়েছিল এটা একটা সাধারণ ঔষধ, খেলে শরীরে ডিহাইড্রেশন দূর হয়ে যায়, এই জন্য আমি খেয়েছি, কিন্তু আমি জানতাম না এটা যে ড্রাগস। তখন পুলিশ অফিসার উসানসে বলে, সবাই ধরা খাওয়ার পর এটাই বলে, তুমি যদি এখন স্বীকার না করো এই ড্রাগস তুমি কোথায় থেকে পেলে, তাহলে আমি তোমাকে সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিতে বাধ্য হব। আর যদি তুমি বলে দাও এই ড্রাগস মাফিয়ার পিছনে কে রয়েছে, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। উসানসে বেচারিকে একটা ধমক দেওয়া মাত্রই বেচারি কান্না করতে শুরু করে, অথচ কালকে বেচারি ইচ্ছা মতো ড্রাগস নিয়ে ভরপুর এনজয় করেছে। তারপর বেচারি ভয়ে পুলিশকে সবকিছু খুলে বলে। তারপর সিন গিয়ে পৌঁছায় এক রাজকীয় এন্ট্রিতে। কিছুদিন আগের গরিব কামসুর শরীর এখন চাকচিক্য পূর্ণ হয়ে গিয়েছে। দামি গাড়ি আর দামি স্যুট সবকিছুই যেন তার ধনী হওয়ার প্রমাণ দিচ্ছে। তারপর সে চলে যায় তার ভাই নামক সেই উকিলের কাছে। প্রসিকিউটর কুকের রুম দেখে কামসু বলতে শুরু করে, বাহ ভাই, তুমি কি বানিয়েছো এটা। তারপর কামসু প্রসিকিউটর কুকের জন্য একটা গিফট নিয়ে আসে। গিফটটা খোলা মাত্রই প্রসিকিউটর কুক দেখতে পায় ভিতরে একটা লাইটার রয়েছে। তখন কামসু বলে, যখন তুমি সেন্ট্রাল লয়ারের জন্য যাবে তখন তোমার সিগারেটটাও স্টাইলে জ্বালাতে হবে, একটা মানিজ্জত বলে বিষয় আছে না। তখনই কামসু প্রসিকিউটরকে নিজের পকেটের ভিতর থেকে এক ধরনের বিশেষ ড্রাগ বের করে, যে ড্রাগসটার নাম হচ্ছে ব্লু। এই ড্রাগসটার দাম এত বেশি যে ছোটখাটো নেশারির জন্য এটা স্বপ্নের সমান। তারপর প্রসিকিউটরকে কামসু সবকিছু খুলে বলে এবং কামসু এটা বলে যে এই ছেলেটার কাছে অসংখ্য পরিমাণ ব্লু ড্রাগস রয়েছে, আর এই ছেলেটা অন্য কেউ না, ডংসিং কোম্পানির চেয়ারম্যানের একমাত্র ছেলে উজিচু, যাকে আমরা কিছুদিন আগেই ধরেছিলাম। তবে বড় কথা হচ্ছে কিছুদিনের ভিতরেই চায়না থেকে কোরিয়ায় একটা বড় শিপমেন্ট আসছে, যেটার মধ্যে কোটি কোটি টাকার ব্লু ড্রাগস রয়েছে, আর যে পাচার করছে তার নাম ইয়ম। তোমরা জেনে কিছুটা অবাক হবে, সুজিন পুলিশ অফিসারকে যে লোকটার নাম বলেছিল সেই লোকটা ইয়ম। এর মানে দুইজনের টার্গেট এক জায়গায় পৌঁছে গিয়েছে। তারপর সিন শিফট হয় সে ড্রাগ মাফিয়াদের আস্তানায়, যেখানে আমরা দেখতে পাই ইয়ম ড্রাগ মাফিয়াদেরকে টাকা না দিয়েই সে ড্রাগ নিয়ে যাচ্ছিল। তখনই ইয়ামামোটো নামে একজন লোক তাকে বাধা দিয়ে বসে, কিন্তু মুহূর্তে ইয়ম তাকে ইচ্ছামতো মারধর করে তার শরীরে ড্রাগ পুশ করে দেয়, যে কারণে সবাই অত্যন্ত ভয় পেয়ে যায়। তারপর সিন শিফট হয় গাড়িতে, যেখানে আমরা ইয়মকে দেখতে পাই কফির সঙ্গে ড্রাগ মিশানোর একটা ব্যর্থ প্রচেষ্টা করছিল। ইয়মের অজান্তে তার পিছনে পুলিশ চলে আসে, কিন্তু তখনই তাদেরকে কাভার দেওয়ার জন্য কামসুকে দেখা যায়। কামসুর কথা মতো ইয়ম চলে যায় একটা মেট্রো স্টেশনে। ট্রেন আসা মাত্রই ভিতর থেকে বের হয়ে আসে প্রসিকিউটর এবং সঙ্গে সঙ্গে ইয়মকে জব্দ করে নেয়। আসলে কামসুর পরিকল্পনা ছিল এটাই, সে কোনো মতে অপরাধীদেরকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়, তারপর তাদের সঙ্গে ডিল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। বেচারা উসানসে এবারের মতো কিছু করতে পারলো না। তারপর প্রসিকিউটর এবং কামসু মিলে ইয়মের সঙ্গে একটা এগ্রিমেন্ট করে নেয়। অন্যদিকে সুজিন উসানসেকে জানিয়ে দেয় যে আজ রাতে একটা 5 তারকা হোটেলে সেই লেভেলের পার্টি হবে, যেখানে সব বড় বড় ড্রাগ মাফিয়া লিডার এবং দেশের সবচেয়ে ধনী ধনী লোকেরা থাকবে। এই সংবাদ দিয়ে যখন সুজিন পালিয়ে যাচ্ছিল, তখনই ডাংসিং কোম্পানির চেয়ারম্যানের একমাত্র ছেলে উজিসু তাকে ভিতরে যাওয়ার আমন্ত্রণ জানায়, কিন্তু সুজিন শরীর খারাপের বাহানা দেয়। কিন্তু তখনই সে মারাত্মক ড্রাগসের সামান্য কিছু তার নাকে ঢুকিয়ে দেয়, যার প্রতিফলে সুজিন হুঁশ হারিয়ে ফেলে। অন্যদিকে দেখা যায় পুলিশ আসার আগেই কামসু এবং প্রসিকিউটর সেই 5 তারকা হোটেলে চলে এসেছে, কারণ তারা ইয়মের কাছ থেকে ইনফরমেশন পেয়ে গিয়েছিল। গাড়ি থেকে নামার সময় ইয়ম কামসুকে বলছিল, যদি আমি বাঁচতে পারি তাহলে তোমার এই পৃথিবীতে বেঁচে থাকা আশঙ্কাজনক হয়ে যাবে। তারপর দেখা যায় প্রসিকিউটর এবং কামসু রেডি হয়ে পার্টির ভিতরে ইন্টার করে। ভিতরে যাওয়ার পর প্রসিকিউটর এবং কামসু তাদের টার্গেট গভীর জলের মাছকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা একটা গোপন রুমে ঢুকে পড়ে, যেখানে যাওয়ার পর দেখা যায় ছেলেমেয়েরা অবাধ্য মিলামেশা করছে। এরা কিন্তু সাধারণ কেউ না, এরা হচ্ছে দেশের সবাই নামি দামি লোক বা তাদের ছেলে। আর এই সবকিছু কামসু এবং প্রসিকিউটর ভিডিও করে নেয়। তারপর সবাইকে ধরে নিয়ে যখন গাড়িতে উঠানো হচ্ছিল, তখন দেখা যায় সুজিনকেও কামসুর লোকেরা গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশ অফিসার তাদেরকে বাধা দিয়ে বসে এবং বলতে শুরু করে, তোমরা আমাদেরকে কোনো কাজ করতে দিচ্ছ না, তাছাড়াও এই মেয়েটা আমার ইনফর্মার, তাকে তো ছেড়ে দাও। এই পুলিশ অফিসারকে তো তারা মূল্যায়নই করেনি, বরং কামসুর একজন লোক তো বলে উঠে, আমরা চাইলে কিন্তু আপনাকেও গ্রেফতার করতে পারি, কারণ আমাদের কাছে ওয়ারেন্ট আছে, আপনার কাছে তো ওয়ারেন্টি নেই। তারপর সিন শিফট হয় প্রসিকিউটর কুকের ভিআইপি কেবিনে, যেখানে আমরা দেখতে পাই মাত্র যেই ছেলেটাকে তারা হোটেল থেকে ধরে এনেছে সেই ছেলেটাকে সে আরামে শুতে দিয়েছে, কারণ এই ছেলেটা অন্য কোনো ছেলে নয়, স্বয়ং ডাংসিং কোম্পানির চেয়ারম্যান, যে কিনা সামনে রাষ্ট্রপতি ইলেকশন করতে যাচ্ছে। তিনি কিন্তু বর্তমানে একটা প্রদেশের এমপি। তিনি এসে মিস্টার কুককে
বলতে শুরু করে, আপনি যদি আজকে হোটেলের বিষয়টা ধামাচাপা দিতে পারেন তাহলে আপনাকে গভর্নমেন্ট প্রসিকিউটর হতে কেউ আটকাতে পারবে না। প্রসিকিউটর কুকের হাসি দেখে বোঝা যায় সে এই বিষয়ে রাজি রয়েছে। তখনই ইয়ম এসে প্রসিকিউটর কুককে বলতে শুরু করে, যেহেতু সবকিছু ঠিক হয়ে গিয়েছে তাহলে আমি কি এখন কামসুকে মারতে পারি? গল্পের এই পর্যায়ে আমরা বুঝতে পারি যে উকিল হচ্ছে এমন একটা প্রাণী যাদের কোনো জাত, ধর্ম, বিশ্বাস, ইমোশন কিছুই থাকে না। মুদ্রা কথা, তারা হচ্ছে সুবিধাবাদী। তারপর সিন শিফট হয় পার্কিং স্পটে, যেখানে আমরা দেখতে পাই কামসুকে পিছন থেকে একটা গাড়ি এসে জোরে ধাক্কা মারে, যার প্রতিফলে কামসু মাটিতে পড়ে যায়। আর এই সেই গাড়িটা অন্য কেউ না, বরং স্বয়ং ইয়ম চালাচ্ছিল। তারপর ইয়ম ইচ্ছা করে কামসুর উপর দিয়ে গাড়ি চালিয়ে তার দুইটা পা ভেঙে দেয়। তারপর কামসুর কাছে থাকা হোটেলের সেই গোপন ভিডিওটাও সাথে করে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশ অফিসার উজি সাসুকে ঘুষ নেওয়ার অপরাধে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, এমনকি তাকে জেলেও ঢোকানো হয়। কিন্তু এইদিকে কামসুকে ইয়ম একদম ছেড়ে দেয়নি, বরং তার শরীরে মারাত্মক ড্রাগস ব্লু ঢুকিয়ে দেয়। যে ড্রাগস সরাসরি কামসুর শরীরে পুশ করার কারণে সে নিজের হাত পাও নাড়াতে পারছিল না। তারপর ইয়ম কামসুর পায়ের মধ্যে আগুন লাগিয়ে দেয়। ড্রাগসের ইফেক্টের কারণে তার পা জ্বলে যাচ্ছিল, কিন্তু সে টেরও পাচ্ছিল না। তারপর সিন শিফট হয় সেই 5 তারকা হোটেলে, যেখানে একটা সিক্রেট রুমে কামসুকে আটকে রাখা হয়। বেচারা কামসু ড্রাগস নেওয়ার পর এতটাই নেশায় চলে গিয়েছিল সে একটা ডোজের জন্য সারাদিন কান্না করত। কিন্তু এক সপ্তাহ পর যখন তার নেশাটা কিছুটা কেটে যায় তখন তার সব আগের কথা মনে হতে শুরু করে এবং তার সাথে কি কি ঘটেছিল সেগুলো মনে হচ্ছিল। কামসুর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে নিজের পা নিজেই কেটে ফেলছিল, এমনকি খাবারের কোনো স্বাদই পাচ্ছিল না। কিন্তু কামসু তো এখান থেকে কঠিন কামব্যাক দিয়ে বসে সে নিজেকে ফিট করে তোলে। যখন তাকে ইয়মের লোকেরা ড্রাগস এনে দেয় তখন সে ড্রাগসটা দূরে ফিক্কে মারে। সে ড্রাগস না নিয়ে ব্যায়াম করতে শুরু করে। তারপর সিন শিফট হয় 1 বছর পর, যেখানে আমরা দেখতে পাই পুলিশ অফিসারকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতির নির্বাচন কাছাকাছি চলে আসে, যেই কারণে ড্যাংচিং কোম্পানির চেয়ারম্যান তাদের প্রচারণা চালাচ্ছিল। তখন দেখা যায় প্রসিকিউটর কুক চেয়ারম্যানের ছেলের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু চেয়ারম্যানের ছেলে প্রসিকিউটর কুককে বলতে শুরু করে তাদের বিরোধী দল আমার নামে একটা ওয়ারেন্ট জারি করেছে। তারা বলছিল আমি সেই হোটেলের মধ্যে প্রচন্ড লেভেলের ড্রাগস নিয়েছি, তাছাড়াও তাদের লোকেরা আমার বন্ধুদেরকে ড্রাগস ডিলিং করতে দিচ্ছে না। তখন প্রসিকিউটর কুক এই সবকিছু শোনার পর একজন ভালো শিক্ষককে, যে কিনা তাদের বিরোধী ক্যান্ডিডেট ছিল, তার নামে সমস্ত অভিযোগ দিয়ে দেয়। তারপর সিন শিফট হয় রাস্তায়, যেখানে আমরা দেখতে পাই সুজিন মানুষদেরকে অনলাইনে ড্রাগস বিক্রি করছিল, কখনো বাসার ইলেকট্রিক্যাল বক্সে অথবা কখনো এসির নিচে। এইভাবেই সে ড্রাগস বিক্রি করত। কিন্তু হঠাৎই একদিন সে একটা জালে আটকে পড়ে। সে একটা ছেলেকে ড্রাগস দেওয়ার জন্য তার বাসায় চলে যায়। সুজিন যখন বুঝতে পারে সে একটা ফাঁদে পড়ে গেছে তখন সে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু রাস্তায় কামসু তাকে আটকিয়ে ফেলে। অন্যদিকে দেখা যায় ডংসিং কোম্পানির চেয়ারম্যানের ছেলেকে বাঁচানোর জন্য মিস্টার প্রসিকিউটর সং নামে একজন সাংবাদিকের সঙ্গে দেখা করে এবং তাকে বিষয়টা বুঝিয়ে বলে যে সে যেন তাদের বিরোধী পার্টিকে বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে থামিয়ে রাখে। তারপর সিন শিফট হয় একটা হোটেলের সামনে, যেখানে আমরা দেখতে পাই পুলিশ অফিসার উসানসে বাহিরে বসে রয়েছে। আসলে বেচারার মিথ্যা অভিযোগের কারণে তার চাকরিটা হারাতে হারাতে একটুর জন্য বেঁচে যায়, কিন্তু সে এখন আগের মতো ক্যাপ্টেন নয়, সাধারণ একজন পুলিশ। তার সহকর্মীকে উসানসে বলছিল সে যেন কোনো মতে ইয়মের খোঁজটা বের করে দেয়, কারণ সে যদি ইয়মকে খুঁজে বের করতে পারে তাহলে উসানসের উপর যে আরোপ লাগানো হয়েছে সেইটা আদালতে সে মিথ্যা প্রমাণ করতে পারবে। কিন্তু তখন পুলিশ অফিসার বলে উঠে, এখন তুমি যত গভীরে যেতে চাইবে তত তুমি নিজে গভীরে হারিয়ে যাবে। তখনই দেখা যায় কামসু উসানসেকে ডাক দেয়। উসানসে কামসুকে দেখা মাত্রই তাকে মারার জন্য দৌড়ে যায়। আসলে পুরো মুভিটার টুইস্ট কিন্তু এখান থেকে শুরু হবে, আর এখান থেকে শেষ পর্যন্ত যদি তোমরা না দেখো তাহলে কোনো মজাই পাবে না। উসানসে তো কামসুকে মেরে যাচ্ছিল, কারণ সে ভাবছিল হয়তো তাকে এই মিথ্যা মামলায় সে কামসুর জন্যই ফেসে গিয়েছে। কিন্তু তখনই সুজিন চলে আসে। তারপর সিন শিফট হয় একটা রেস্টুরেন্টে, যেখানে কামসু তাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে যে তার সাথে কি অমানবিক অত্যাচার হয়েছিল। এই জন্য তার টার্গেট একটাই, সে প্রসিকিউটর কুককে শাস্তি দিতে চায় এবং ইয়মকে জানে মারতে চায়। অন্যদিকে সুজিন, যে কিনা জেল থেকে বের হওয়ার পর ড্রাগ ডিলার হয়ে গিয়েছিল, তারও স্বপ্ন একটাই। আসলে সুজিন ছিল একটা ভালো মেয়ে, কিন্তু সামনে যে রাষ্ট্রপতি হতে যাচ্ছে তার একমাত্র ছেলে সম, যে কিনা তাকে ফাঁদে ফেলে ড্রাগস নেওয়া শিখিয়েছিল। এই জন্য তাদের তিনজনের উদ্দেশ্য একটাই, তারা যেভাবে হোক না কেন সোম এবং প্রসিকিউটর কুক ও ইয়মকে তারা শাস্তি দিতে চায়। কিন্তু সবাইকে শাস্তি দেওয়ার আগে সর্বপ্রথম তাদের
তাদেরকে ইয়মকে খুঁজে বের করতে হবে, কারণ ইয়মের কাছে একটা গোপন ভিডিও রয়েছে যেটা সেই 5 তারকা হোটেলের মধ্যে কামসু রেকর্ড করেছিল। তখন সুজিন বলে ওঠে ইয়ম এখন আগের মতো ড্রাগস ডিলার না, সে এখন জাপান এবং চায়না থেকে ব্লু নামে এক ধরনের দামি ড্রাগস স্মাগলিং করে থাকে। সে টাকা দিয়ে ইয়ামামোটোর রাজত্ব ধ্বংস করে দেয়। এখন প্রতিনিয়ত ট্রাকের মাধ্যমে তার কাছে সেই দামি ব্লু ড্রাগস চলে আসে। আর কিছুদিন পরে একটা বড় পার্টির আয়োজন করা হয়েছে যেখানে আমিও ইনভাইটেড। সেটার ভিতরে আমি একটা গোপন ক্যামেরা নিয়ে যাব, তারপর সেখানে সবকিছু ভিডিও করে তোমাদেরকে পাঠিয়ে দিব। তারপর সিন শিফট হয় একটা রাস্তার পাশে ছোট্ট খাবার দোকানে, যেখানে আমরা মালিয়াওকে দেখতে পাই, যে কিনা একসময় ইয়ামামোটোর সঙ্গে বিজনেস করত, কিন্তু ইয়মের ভয়ে সে বিজনেসটা ছেড়ে চলে এসেছে। এখন পেট চালানোর জন্য এই ছোট্ট রেস্টুরেন্টে কাজ করে। কামসো এবং উসানসে তাকে রিকোয়েস্ট করে ইয়ম কোথায় রয়েছে সেই ঠিকানাটা দেওয়ার জন্য, কিন্তু মালিয়াওয়া সম্পূর্ণ নিষেধ করে এবং বলে যারা আমার সঙ্গে আগে কাজ করেছে হয়তো এখন কিছু ঝামেলার জন্য কাজ করছে না, তাদেরকে তো আমি পুলিশের হাতে তুলে দিতে পারি না। তখন উসানসে তাকে ধরে নিয়ে যাওয়ার ভয় দেখালে সে সবকিছু বলতে শুরু করে। ব্লু ড্রাগস মূলত প্রথমে চায়না থেকে চলে আসে, বন্দরে সেগুলো মানুষের পেটের মাধ্যমে আসে, তারপর সেখানে কেমিক্যালের সঙ্গে মিশিয়ে ব্লু ড্রাগস গুলোকে পারফেক্ট ড্রাগস বানানো হয়। তারপর ইয়ামামোটো এবং ইয়ং এর কিছু লোক মাছের গাড়ির ভিতর ড্রাগস গুলোকে লুকিয়ে তাদের গোপন জায়গায় নিয়ে যায়। তাদেরকে বাধা দেওয়ার মতো কোনো জায়গায় নেই, কিন্তু একটা জায়গা রয়েছে। যেহেতু তাদের ট্রাক ড্রাইভার জাপানিজ, তাই রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে সে একটা বিশেষ নোটিশ খেয়ে থাকে, যে নোটিশটা অন্য কোথাও পাওয়া যায় না। এইদিকে সুজিনের ব্যাগের মধ্যে একটা গোপন ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়, যাতে করে সে রেসর্টের ভিতরের কার্যক্রম রেকর্ড করতে পারে। আর তার সাথে আমাদের গল্পের সেই চিরচেনা ড্রাগ ডেলিভার বয় যাবে। তারপর সুজিন যখন সে রেস্টুরেন্টের কাছে চলে যায়, তখন গার্ডস তার ব্যাগটা চেক করে এবং মোবাইল ফোনটা রেখে দেয়, কিন্তু তার ব্যাগের ভিতর সেই গোপন মোবাইলটা সে দেখতে পায় না। এইদিকে কামসু এবং উসানসে দুইজন চলে যায় সেই ট্রাক থেকে ড্রাগস গুলোকে চুরি করতে, কিন্তু যখন কামসু ট্রাকের ভিতর থেকে ড্রাগস গুলোকে বের করতে চায়, তখন সে লক্ষ্য করে ড্রাগস গুলোকে ভারী একটা বস্তুর সঙ্গে আটকে রাখা হয়েছে। তাই সে একটা কাটার মেশিন আনার জন্য গাড়িতে ফিরে যায়, কিন্তু সে গাড়িতে গিয়ে দেখতে পায় সেখানে উসানসে নেই। আসলে উসানসে গাড়ি থেকে দেখতে পায় ইয়ম তার ছেলেপেলের সঙ্গে দেখা করার জন্য এই রেস্টুরেন্টে চলে এসেছে। ইয়ম যখন তার চামচাদের সঙ্গে বসে বসে আরামে নুডলস খাচ্ছিল, তখনই উসানসে গান নিয়ে হাজির। এক পর্যায়ে তাদের মধ্যে দস্তাদস্তি শুরু হয়ে যায়। সেই ফাঁকে ইয়ম পালিয়ে যায়, কিন্তু ইয়ম যখন বাইরে আসে তখন সে অবাক হয়ে যায়, কারণ সে ট্রাক থেকে সমস্ত মাছ নিচে পড়েছিল। ইয়ম যখন ট্রাকের ভিতরে যায় তখন সে দেখতে পায় কামসু সবকিছু কেটে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সে কামসুকে মারতে শুরু করে। ট্যাঙ্কের ভিতর কামসু এবং ইয়মের ফাইট চলছে, অন্যদিকে রেস্টুরেন্টে উসানসে ও ইয়মের চামচাদের ফাইট চলছে। এক পর্যায়ে কামসু ইয়মকে কাবু করে নেয় এবং তাকে ধরে নিয়ে যায় তাদের সেই গাড়িতে। গাড়ির রুফটপে তাকে উল্টাভাবে ঝুলিয়ে রাখে এবং বারবার তাকে আঘাত করে জিজ্ঞেস করতে থাকে সেই 5 তারকা হোটেলের ফুটেজটা কোথায়। বেচারা বাঁচার জন্য সেই মেমোরিটা দিয়ে দেয়। তারপর সিন শিফট হয় সেই রিসোর্টে, যেখানে আমরা দেখতে পাই সুজিন একটা সুন্দর ফুটেজ পেয়েছে, যে ফুটেজটা সে ড্রাগ ডেলিভারকে পাঠিয়ে দেয় এবং ড্রাগ ডেলিভার বয় সেই ফুটেজটা একটা প্রসিকিউটরকে দিতে চায়, যাতে করে খেলাটা আরো জমে ওঠে। এইদিকে ইয়ম বেচারাকে ইচ্ছা মতো মারধর করার কারণে বেচারা এখন আর হুঁশে নেই। তারপর যখন তারা ইয়মকে ছেড়ে দিবে, তখন কামসু ইয়মকে জিজ্ঞাসা করে আচ্ছা বলো তো, আমাকে মারার জন্য কি প্রসিকিউটর কুক আদেশ দিয়েছিল? তখন ইয়ম বলে ওঠে প্রসিকিউটর কুক যদি আমাকে আদেশ না দিত তাহলে তো আমি তোমাকে মারতামই না। তারপর উসানসে ইয়মকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, কিন্তু উসানসে তো জানে না পুলিশের সকল লোকই প্রসিকিউটরের সঙ্গে মিলিত রয়েছে। এতক্ষণে প্রসিকিউটরের কাছে কিছু গোপন সংবাদ চলে আসে। সে জলদি চোনকে কল করে এবং তাকে বলে যে রিসোর্টে তোমার কিছু ইল্লিগাল ভিডিও বানাতে পারে, তাই তোমার উচিত জলদি এখান থেকে চলে আসা, অন্যথায় কোস্টগার্ডরা কিন্তু তোমাকে ধরে ফেলবে। আসলে তারা সমুদ্রের মাঝখানে একটা পার্টি করছিল। এইদিকে পুলিশ এবং প্রসিকিউটর কুক আলোচনা করে এটা বুঝতে পারে যে সুজিনই চৌমের ভিডিও বানিয়েছে। সুজিন তাড়াহুড়া করে কোনো মতে ড্রাগস ডেলিভার বয়ের সঙ্গে গাড়িতে উঠে পড়ে। যখন তারা অনেকটা দূরে চলে যায় তখন সে কামসুকে ভিডিও কল করে। তাদের মিশনটা যেহেতু সাকসেস হয়েছে তাই সবাই অত্যন্ত আনন্দিত ছিল, কিন্তু হঠাৎই সুজিনের গাড়িতে একটা জোরে ধাক্কা লাগে এবং সঙ্গে সঙ্গে কলটা কেটে যায়।
আসলে এতক্ষণে প্রসিকিউটর কুক চমকে সবকিছু জানিয়ে দিয়েছিল, যেই কারণে চমের লোকেরা গাড়ি অ্যাক্সিডেন্টের নাটক করে তাকে মেরে ফেলে, এমনকি তার গাড়ির মধ্যে আগুনও লাগিয়ে দেয়। যেটা দেখার পর উসানসে অত্যন্ত ভেঙে পড়ে। তারপর দেখা যায় কামসু এবং উসানসে সুজিন হত্যার প্রতিশোধের জন্য তারা দুজনে মিলে একটা প্ল্যান বানায়। তাদের প্ল্যানটা তোমরা একটু পরেই দেখতে পারবে। তারপর সিন শিফট হয় মালুয়ার গাড়িতে, যেখানে আমরা দেখতে পাই কামসু মালুয়াকে 1 কেজি ড্রাগস দিয়েছে, যে ড্রাগসটার দাম অনেক টাকা। তখন মালুয়া কামসুকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছে কি চাও? তখন কামসু বলে, আমি তোমার কাছে শুধুমাত্র একটা বোর্ড চাই। আর তুমি জেনে অবাক হবে, ইয়ম কিন্তু প্রায় 25 কেজির মতো ড্রাগস ইয়ামামোটোর কাছে পাঠানোর চেষ্টা করছিল, কিন্তু সেই ড্রাগস গুলো আমি মেরে দিয়েছি। তাই তোমার কাছে রিকোয়েস্ট একটাই, তুমি আমার জন্য একটা বোর্ড রেডি করো। অন্যদিকে দেখা যায় প্রসিকিউটর কুক সেই 5 তারকা হোটেলে ভিডিওটা খুঁজছিল। আসলে সেই ভিডিওর মধ্যে কুক নিজেও ছিল। খুঁজতে খুঁজতে যখন সে হয়রান হয়ে পড়ে, তখনই দেখা যায় মালোয়া তাকে কল করেছে এবং তাকে বলে যে মাত্র আমি উসানসেকে দেখলাম একটা ভিডিও এবং কিছু বিভিন্ন ধরনের রেকর্ডস আপনাদের বিরোধী পার্টিকে দিতে যাচ্ছে। এইটা জানার পর প্রসিকিউটর কুক সঙ্গে সঙ্গে তার লোকজনকে পাঠিয়ে দেয়। খানিকক্ষণের ভিতরে তার লোকজন চলে আসে এবং উসানসেকে সেই বিরোধী দলীয় নেতার কাছে যাওয়ার আগেই তাকে তারা ধরে নিয়ে যায়। আর এইদিকে দেখা যায় খেলা চলে গেছে রাজনীতির ভিতরে। প্রসিকিউটর কুক এবার ড্যান্সিং কোম্পানির চেয়ারম্যানের একমাত্র ছেলে চৌমের দিকেই আঙ্গুল তুলেছে। আসলে এটা ছিল একটা রাজনৈতিক মারপিট। যেহেতু চৌমের কিছু ভিডিও ক্লিপস ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছিল, তাই প্রসিকিউটর কুক আসল চালটা চালে। সে চৌমকে নিজের হেফাজতে নিয়ে আসে। এইদিকে প্রসিকিউটর উসানসেকে একটা রুমের মধ্যে আটকিয়ে রাখে এবং তাকে বলে, তুমি জলদি কামসু কোথায় রয়েছে সেটা বলে দাও, অন্যথায় কিন্তু তোমার ছোট্ট মেয়েটা এবং তোমার সুন্দরী বউটাকে কিন্তু আমি খুব খারাপভাবে মেরে ফেলবো। ভিডিওতে তো দেখেছো মেয়েদের সঙ্গে কি কি করা যায়, আমি কিন্তু সবকিছুই করব। এইদিকে বেচারা চেয়ারম্যানের ছেলে চম তার ড্রাগস টেস্ট দেওয়ার জন্য একটা হসপিটালে চলে আসে, কিন্তু এই হসপিটালে আগের থেকে মিস্টার প্রসিকিউটর রেডি ছিল। শেষ পর্যন্ত উসানসে তার পরিবারকে বাঁচানোর জন্য কামসুর ইনফরমেশন দিয়ে দেয়, কিন্তু ইনফরমেশন দেওয়ার আগে সে বাহানায় একটা সিগারেট খাওয়ার জন্য মিস্টার প্রসিকিউটরের লাইটারটা চেয়ে বসে। আসলে এই লাইটারটার মধ্যে রয়েছে আসল ঘটনা। উসানসে প্রসিকিউটরকে লোকেশন দেওয়া মাত্রই ইয়মকে পাঠিয়ে দেয় কামসুকে মেরে ফেলার জন্য। এইদিকে চমকে দেখা যায় সে হসপিটালে এসেছিল ইউরিন টেস্ট করার জন্য, কারণ সে ড্রাগ এডিক্টেড কিনা সেটা জানার জন্য ইউরিন টেস্টটা খুবই প্রয়োজনীয়। কিন্তু যখন সে ইউরিন দিতে যাবে, তখনই একটা লোক এসে একটা পলিথিন করে হালকা ইউরিন তাকে দিয়ে যায়। তারপর সিন শিফট হয় প্রসিকিউটর কুকের রুমে, যেখানে আমরা দেখতে পাই ডান্সিং কোম্পানির চেয়ারম্যান এবং তার ছেলে উপস্থিত রয়েছে। তখন চৌমের কাছে প্রসিকিউটর এগিয়ে যায় এবং লাইটারের মাধ্যমে তাকে একটা সিগারেট জ্বালিয়ে দেয়। আসল ঘটনা কিন্তু এইখান থেকে শুরু হবে। চাউম প্রসিকিউটরকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এই ইউরিনটা কোথায় থেকে এনেছো? এই ইউরিনটা তো একটা 8 বছরের বাচ্চা ছেলের। তখন সম প্রসিকিউটরকে সং এর ব্যাপারে জিজ্ঞেস করে। আসলে সঙ্গই হচ্ছে সেই সাংবাদিক যে কিনা সমের বিরুদ্ধে সেই অ্যাডাল্ট ফটোগুলো ভাইরাল করেছিল। তখন প্রসিকিউটর বলে, কাহারও অনুমতি ব্যতীত অথবা কাউকে দোষারোপ দেওয়ার জন্য যদি কোনো ফটো জেনারেট করে আপলোড করা হয়, তাহলে এই লোকের শাস্তি কমপক্ষে 7 বছর হতে পারে, এমনকি $50,000 জরিমানা হতে পারে। সঙ্গে সঙ্গে প্রসিকিউটরের রুমে অনেক বড় বড় নেতারা ঢুকে পড়ে। আসলে সবাই ড্যান্সিং কোম্পানির চেয়ারম্যানের বন্ধু। তারপর সবাই নিজেদের করা বিভিন্ন ধরনের দুর্নীতির কথা বলতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ইয়ম প্রসিকিউটরের দেওয়া লোকেশনে কামসুকে মারার জন্য তার দলবল নিয়ে হাজির হয়েছে। যখন তারা কামসুর গাড়িটা খুলে, ভিতর থেকে ইয়ামামোটো বের হয়ে আসে এবং তার শরীরে একটা চাকু ঢুকিয়ে দেয়। কিছুক্ষণের আগে ইয়মের লোকদেরকে মালোয়া এসে মারধর করতে শুরু করে এবং মুহূর্তেই তাদেরকে মেরে ফেলে। আর এই দিকে দেখা যায় চম যখন টিভিতে নিউজ দেখছিল, তখন তার বাবা বলছিল, যদি আমার ছেলে ড্রাগ এডিক্টেড হয়ে থাকে, আমি নিজে রাষ্ট্রপতি পদ থেকে সরে যাব। কিন্তু একটু পরেই বেচারার হালুয়া টাইট হয়ে যাবে। তখনই বিচারক বলে ওঠে, আপনার এই কথাটা আমরা মানতে পারছি না, কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা অন্য ভিডিও ভাইরাল হয়েছে। আসলে তারা এতক্ষণ যা আলাপ করেছিল সবকিছু কোথাও থেকে রেকর্ড হচ্ছে, আর এমনকি সেটা লাইভও চলছে। আসলে এই সবকিছুর পিছনে অন্য কেউ না, বরং কামসু নিজে একাই দাঁড়িয়েছিল। আসলে কামসু দূরে থেকে একটা ক্যামেরার মাধ্যমে সবকিছু রেকর্ড করছিল। আসলে এই সবকিছু সম্ভব হয়েছে কামসুর সেই ভয়ঙ্কর প্ল্যানের জন্য। কামসু বুদ্ধি করে এমন একটা
লাইটার পাঠিয়ে দেয়, যে লাইটারে আগুন জ্বালানো মাত্রই সেখান থেকে রেকর্ডিং শুরু হয়ে যাবে, আর সেই রেকর্ডিংটা সে রাডারের মাধ্যমে লাইভ টেলিকাস্ট করে দিবে। আর এই লাইটারটাও কিন্তু কামসু এক সময় প্রসিকিউটরকে দিয়েছিল। তারপর সিন শিফট হয় সাদের উপর, যেখানে আমরা দেখতে পাই প্রসিকিউটর কুক কামসুকে মারার জন্য দৌড়িয়ে আসছে, কিন্তু বেচারা কুক এখন ফাঁদে পা দিয়ে দিয়েছে। তারপর সিন শিফট হয় ইলেকশনের পরে, যেখানে আমরা দেখতে পাই ডাংসিং কোম্পানির চেয়ারম্যান হেরে গিয়েছে এবং মানুষ তাকে পচা ডিম নিক্ষেপ করছে। উসানসে যখন চাউনকে ধরার জন্য তার হোটেল রুমে যায়, তখন দেখা যায় চাউন বেচারা নেশায় এতটাই মুগ্ধ ছিল যে সে নিজের হুশজ্ঞান হারিয়ে ফেলেছিল। সে নিজেকে সুপারম্যান দাবি করে ব্যালকনির উপর থেকে লাফ দেয় এবং নিচে পড়ে সে মারা যায়। এইদিকে বেচারা প্রসিকিউটর কুককেও ধরে নিয়ে যাওয়া হয়। গাইস, এখনই শেষ না, আর একটু বাকি আছে, ওয়েট। তারপর সিন শিফট হয় ইয়ামামোটোর আস্তানায়, যেখানে আমরা দেখতে পাই কামসু জাপানিজ একজন বড় ড্রাগ ডিলারের সঙ্গে একটা বড়সড় এগ্রিমেন্ট করছিল, কিন্তু তখনই সেখানে পুলিশ হানা দেয়। আসলে এই পুলিশকে কামসু ইনফর্ম করেছে। পুলিশ যখন ইয়ামামোটো টিমকে ধরছিল, এই ফাঁকে কামসু টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় উসানসে তাকে আটকিয়ে ফেলে এবং তাকেও পুলিশ হেফাজতে নিয়ে যায়। তো আমরা শেষ পর্যায়ে এটা বুঝতে পারলাম যে যে খারাপ কাজ করে তার প্রতিফল খারাপই হয়। যদি ভিডিওটা তোমাদের কাছে বিন্দুমাত্র ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা আমাকে জানাতে পারো। আর তোমরা কি কোরিয়ান ড্রামা বেশি ভালোবাসো নাকি অন্য মুভি, সেটা অবশ্যই কমেন্ট জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।